খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ নিজেদেরকে ভয়ঙ্কর দল হিসাবে বলেছেন এলিমিনেটর ম্যাচটা জয়ের পর। এমনটা তো তারা বলতেই পারেন। যেইভাবে খুলনা টাইগার্স এই বিপিএলে দাপট দেখাচ্ছে তাতে দলটা সত্যি ভয়ঙ্কর। আর এলিমিনেটর ম্যাচটাতে রংপুর রাইডার্সকে ওভাবে উড়িয়ে দেওয়ার পর আরো ভয়ঙ্কর নিঃসন্দেহে। প্রশ্নের যে জায়গা, এই ভয়ঙ্কর দল খুলনা টাইগার্স কি শেষ পর্যন্ত গিয়ে শিরোপা জিততে পারবে? মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স কি মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স কিংবা তামিম ইকবালের ফরচুন বরিশালের পদাঙ্ক অনুসরণ করতে পারবে? মাশরাফি তামিমের প্রসঙ্গটা এখানে আসছে কিভাবে সে আলোচনাটা করব, কিন্তু খুলনার সামনে এখন যেই চ্যালেঞ্জ এলিমিনেটর জয়ের পরে দ্বিতীয় কোয়ালিফায়ার, সেইখানকার প্রতিপক্ষ যে চিটাগাং কিংস তারাও কম ভয়ঙ্কর না। হ্যাঁ, প্রথম কোয়ালিফায়ার ম্যাচটাতে ফরচুন বরিশালের সঙ্গে না হয় তারা দাঁড়াতেই পারেনি, কিন্তু ওই দলটার মধ্যে রসদ রয়েছে ফাইনালে ওঠার এই ফাইনাল লড়াইটাতে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের মুখোমুখি ম্যাচে কোন দল সম্ভাবনায় কতটা এগিয়ে সেটা নিয়েই আলোচনাটা করছে। এবং অবভিয়াসলি মিরাজ কি মাশরাফি বা তামিম হতে পারবেন কিনা সে আলোচনা তো করবই। দেখুন, খুলনা টাইগার্সের যে ম্যাচটা এলিমিনেটর ম্যাচটার আগেও তাদের যে হিসাবটা ছিল প্লে অফ রাউন্ড নিশ্চিত করার জন্য শেষ দুইটা ম্যাচ তাদের জিততেই হতো, এর আর কোনো বিকল্প ছিল না। তার মধ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ ছিল, সেই ম্যাচটা তারা যেভাবে জিতেছিল মেহেদী হাসান মিরাজের দল, সেটা ছিল খুবই ইমপ্রেসিভ। 220 রান তুলে ফেলেছিল, নাইম শেখ ওই যে সেঞ্চুরি করে ফেলেছিলেন, ফলে ওই ম্যাচ জয়ের পরে লাস্ট ম্যাচটা আবার তারা জিতে গিয়ে প্লে অফে টা নিশ্চিত করেছে। এখন রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচটা বেশি ইমপ্রেসিভ ছিল নাকি তারা যে প্লে অফে সেই রংপুর রাইডার্সকে 9 উইকেটে হারিয়ে দিল সেটা বেশি ইমপ্রেসিভ ছিল? অবভিয়াসলি আমার কাছে মনে হয় প্লে অফের ম্যাচটাই, এলিমিনেটর ম্যাচটা, যেইখানটাতে রংপুর রাইডার্স তাদের শক্তি বাড়ানোর জন্য তিনজন টি-20 স্পেশালিস্টকে উড়িয়ে এনেছিল। জেমস ভিন্স, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, সেই তিনজন মিলে করেছেন মাত্র 12 রান, বা তাদেরকে মাত্র 12 রানের বেশি করতে দেয়নি খুলনা টাইগার্স, সেভাবেও বলা যায়। সো খুলনা এখন হচ্ছে গিয়ে দেয়ার অন এ রান, এবং সেইটাতে খুবই একটা আত্মবিশ্বাসী বলিয়ান একটা দল হিসেবে এই সেকেন্ড কোয়ালিফায়ারের এই ম্যাচটাতে তারা খেলতে নামবে। দলটার আপনি যদি চিন্তা করে দেখেন ব্যাটিং বোলিং সব দিক থেকে খুবই ব্যালেন্সড একটা সাইড, যেখানটাতে নাইম শেখের উপরে তারা নির্ভর তো করতেই পারে। এইবারে বিপিএল এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার 494 রান করে ফেলেছেন তিনি, এবং সেইখানটাতে তাদের ব্যাটিং লাইন আপের যে সংযোজন মেহেদী হাসান মিরাজ টপ অর্ডারে, হ্যাঁ লাস্ট ম্যাচটাতে তিনি 0 রানে আউট হয়েছেন, কিন্তু ওইখানে বেশ কিছু ভালো নক তিনি খেলেছেন। অ্যালেক্স রস তিনিও রান করছেন। ইন্টারেস্টিং যেই ব্যাপার সেইটা হচ্ছে গিয়ে এই প্লে অফের ম্যাচটার জন্য কোয়ালিফায়ার এলিমিনেটরে সেখানে কিন্তু 2 জন ক্যারিবিয়ান তারকাকে খুলনা টাইগার্স উড়িয়ে এনেছিল, কিন্তু তাদের খুব একটা খেলারই প্রয়োজন পড়েনি। জেসন হোল্ডার ও সিমরান হেটমায়ার, এই দুজনও কিন্তু টি-20 ফরম্যাটে খুবই কার্যকর ক্রিকেটার। এলিমিনেটরের প্রয়োজন পড়েনি, সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটাতে প্রয়োজন তাদের নিশ্চিতভাবেই পড়ে যাবে। সো এই বিদেশি ক্রিকেটাররা কতটুকু জ্বলে উঠতে পারেন তার উপর নির্ভর করছে। আমি জানি যে ধরেন রংপুর রাইডার্স ওই ম্যাচটা হেরে গেছে, সেইখানটাতে অনেক কথাবার্তা হয়েছে যে সকালবেলা এসে দুপুরবেলা ম্যাচ খেলাটা কতটা কঠিন, সেটা রাসেল, টিম ডেভিড, জেমস উইন্সের মতো ক্রিকেটার হলেও এখন হেটমায়ার ও ওই যে তারা যে তুলে এনেছে, উড়িয়ে এনেছে হোল্ডার, এই দুইজনকে তো ওই দিন খুব একটা কিছু করতে হয় না, এবং 2-3 দিন দলের সঙ্গেও তারা রয়েছেন। ফলে সেকেন্ড কোয়ালিফায়ারটাতে তাদের কাছ থেকে একটা বিগ পারফরমেন্স নিশ্চিতভাবে আমি আশা করছি। এবং খুলনা টাইগার্সের বোলিংটা আরো বেশি ইমপ্রেসিভ প্রবাবলি ব্যাটিং এর চেয়েও, স্পেশালি মিরপুরের উইকেটে তাদের স্পিনার, সেটা নাসুম আহমেদ বলুন, মেহেদী হাসান মিরাজ বলুন, তারা যে কি করতে পারেন সেটা তো লাস্ট ম্যাচটাতেই দেখিয়েছেন। দুইজনই খুব 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 ভালো বোলিং করেছেন। তাদের পেস বোলিং এও ওইখানটাতে হাসান মাহমুদের মতো ক্রিকেটার রয়েছে। ফলে খুলনা টাইগার সত্যি একটা ডেঞ্জারাস সাইড। চিটাগাং কিংসও কিন্তু কম ডেঞ্জারাস না। হ্যাঁ, তারা ওই প্রথম কোয়ালিফায়ারটাতে ফরচুন বরিশালের সঙ্গে পেরে ওঠেনি, ফরচুন বরিশালকে তারা হারিয়েছিল তার আগে লিগ পর্বে লাস্ট ম্যাচটাতে, কিন্তু কোয়ালিফায়ারে বরিশালের কাছে তারা 9 উইকেটেই হেরে গেছে। আমার কাছে মনে হয় যে তাদের আবার বিগ নেম বিদেশি প্লেয়ার নেই। তাদের ক্যাপ্টেন মোহাম্মদ মিটুন বলেছেনই যে ওই টাকার গরম নেই দেখে চিটাগাং কিংসে ওই বড় নাম নেই। সো ঠিক আছে, মানে বড় নাম তুলে আনতে পারেনি, কিন্তু এই দলটারও আসলে সামর্থ্য রয়েছে ফাইনালে ওঠার। সেই জন্য লাস্ট ম্যাচটাতে তাদের ব্যাটিংয়ে একটা বিপর্যয় হয়েছে। শুধুমাত্র টপ অর্ডারে পারভেজ হোসেন ইমন তিনি
36 বলে 36 একটা ইনিংস খেলেছেন। আর হচ্ছে গিয়ে লেট মিডল অর্ডারের শামীম হোসেন পাটোয়ারি যে ৭৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিংটা ক্লিক করলে এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়ে যেতে পারে। স্পেশালি তাদের বোলিং লাইন আপটাতে অনেক বৈচিত্র্য রয়েছে। আলী সাল ইসলামের মতো হচ্ছে গিয়ে মিস্ট্রি স্পিনার রয়েছেন, শরীফুল লাস্ট ম্যাচে যদিও তিনি ভালো করেননি। ব্যাটিংটা আমার কাছে মনে হয় যে চিরাং কিংসের মূল কনসার্নের জায়গা, এবং সেইখানটাতে ওই পারভেজ হোসেন ইমন বলুন কিংবা গ্রাহাম ক্লার্ক বলুন, শামীম পাটোয়ারি বলুন, তাদের কাউকে, মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন তিনিও রয়েছেন, তাদের কেউ যদি সেই দায়িত্বটা নিতে পারেন, খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ কিন্তু এই সেকেন্ড কোয়ালিফায়ারটা হয়ে যেতে পারে। কিন্তু মেহেদী হাসান মিরাজের দলের যে অবস্থা, আমি বলছিলাম যে তারা কি ওই মিরাজ কি মাশরাফি কিংবা তামিম হতে পারবেন কিনা, তাদের পদাঙ্কটা অনুসরণ করতে পারবেন কিনা, সেটা আসলে বলছিলাম কেন। দেখুন, বিপিএল এর এটা 11 নাম্বার আসর। আগের 10টা আসরের মধ্যে প্রথম আসরটাতে শুধুমাত্র ছিল ওই লিগ পর্ব শেষে ডিরেক্ট সেমিফাইনাল, ফাইনাল। তারপরে 9টা আসরেই কিন্তু এই এখনকার যে প্লে অফের সিস্টেম, সেই সিস্টেমটাতে খেলাটা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল প্লে অফে উঠবে, প্রথম 2টা দল খেলবে ফার্স্ট কোয়ালিফায়ার, তারপরে শেষ 2টা দল খেলবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিতের সঙ্গে সেকেন্ড কোয়ালিফায়ার খেলবে। এই যে ফরম্যাটটা খেলা হচ্ছে গত 9 সিজন ধরে, এবং সেই 9 সিজনের মধ্যে মাত্র 2বার এমন ঘটনা ঘটেছে যে এলিমিনেটর ম্যাচ থেকে দলটা ফাইনালে শিরোপা পর্যন্ত জিতেছে। অর্থাৎ এলিমিনেটর ম্যাচ থেকে শিরোপা জিততে হলে কি করতে হবে? এলিমিনেটর জিততে হবে, সেকেন্ড কোয়ালিফায়ার জিততে হবে, ফাইনাল জিততে হবে। এই ঘটনা ঘটেছে মাত্র 2বার। 2017 সালে রংপুর রাইডার্স, মাশরাফির নেতৃত্বের সেই দলটি, তারা হচ্ছে গিয়ে এরকম টানা 3 ম্যাচ জিতে প্লে অফ পর্যায়ে শিরোপা জিতেছিল, এবং গতবার ফরচুন বরিশাল, তামিমের দল, তারাও কিন্তু এলিমিনেটর ম্যাচ জিতে, সেকেন্ড কোয়ালিফায়ার জিতে, ফাইনাল জিতে শিরোপাটা জিতেছিল। মেহেদী হাসান মিরাজের দলের সামনে এখন সেই হাতছানিটা রয়েছে যে তারা ওই মাশরাফির রংপুর কিংবা তামিমের বরিশালের মতো হতে পারবে কিনা। নিজেদেরকে ভয়ঙ্কর দল হিসেবে ঘোষণা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, এবং দলটা লাস্ট ম্যাচটাতে যেই ক্রিকেটটা খেলেছে, আপনি যদি ওইখানে প্লে অফের 3টা ম্যাচের সঙ্গে যদি আরো যোগ করেন, তার আগের 2টা ম্যাচও কিন্তু খুলনা টাইগার্সের জন্য এইরকম ফাইনালই ছিল, কেননা প্লে অফে উঠতে হলে ওই শেষ 2টা ম্যাচও তাদের জিততে হবে। তার মানে আসলে বেসিক্যালি এই খুলনা টাইগার্সের জন্য টানা 5টা ফাইনাল ছিল, তারা 2টা ফাইনাল জিতে প্লে অফে নাম লিখিয়েছে, প্লে অফে 3 নাম্বার ফাইনাল জিতে কোয়ালিফায়ারে তারা এখন সেকেন্ড কোয়ালিফায়ার খেলছে, এলিমিনেটরে এখন তারা সেকেন্ড কোয়ালিফায়ার খেলছে, তাদের সামনে আর 2টা ফাইনাল রয়েছে। সেই 2টা ফাইনাল জিতে মিরাজ মাশরাফি আর তামিমের পাশে নাম লেখাতে পারবেন কিনা, বড় প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটা। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে বলেই আমার কাছে মনে হয়, এবং প্লে অফের প্রথম 2টা ম্যাচ, ফার্স্ট কোয়ালিফায়ার এবং এলিমিনেটর, সেই 2টা ম্যাচ যেরকম এক পেশে ম্যাচ হয়েছে, সেকেন্ড কোয়ালিফায়ার এই খুলনা টাইগার্স